একদম শেষ প্রশ্ন করছি এটা। মার্ক্সবাদ গোটা পৃথিবী জুড়ে মোটামুটি ব্যর্থ, মানে যেটা বোঝা যাচ্ছে, এবং আপনারা আপনাদের যে দল তার একটা আদর্শ মেনে চলে, এবং আমরা দেখেছি এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়, তার একটা আদর্শ নীতি দিয়ে সবসময় চলে। ব্যক্তিকেন্দ্রিক যে আদর্শ নীতি সেটাও অনেকটা ব্যর্থ। তাই এই যে এখন যে নির্বাচন আসছে সামনে, আপনি একটু আগে ইন্ডিভিজুয়ালের কথা বললেন, নীতির কথা বললেন, মানুষ ঠিক কোন নীতিটাকে ধরবে? কারণ নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শ নীতি এখন বোঝা যাচ্ছে কোন জায়গায়। আপনাদের জায়গা থেকেও দেখা গেছে যে আপনারা যে নীতি নিয়ে চলেছেন সেই জায়গাটাও দেখেছি, অনেকটাই মানুষ, বাংলার মানুষ দেখেছে। তাহলে এই নির্বাচনের সময় মানুষ ঠিক কোন জায়গাটাকে ধরবে, কোন নীতির ওপরে ভরসা করবে? মার্ক্সবাদকে যদি মার্ক্সে আবদ্ধ রাখা হয় তাহলে মার্ক্সবাদ ব্যর্থ, আমি কোনো কন্টেস্টে যাব না। আচ্ছা, কিন্তু মার্ক্সবাদ কি মার্ক্সে আবদ্ধ? যে মার্ক্সবাদীরা মার্ক্সবাদকে মার্ক্সে আবদ্ধ করে রেখেছেন আসলে তারা ব্যর্থ। মার্ক্সবাদ হচ্ছে একটা চলমান বিজ্ঞান। ধরেন একটা খুব সাধারণ কথা বলি, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ, পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের উত্তরণ, মার্ক্সের এই বেসিক কথাটা। আচ্ছা, ইউরোপের সামন্ততন্ত্র, তার নেচার, তার বৈশিষ্ট্য, ভারতের সামন্ততন্ত্র, তার নেচার, তার বৈশিষ্ট্য কি এক? উত্তর না। মার্ক্স নিজে ভারত সম্পর্কে খুব সামান্য লিখেছেন, একটি চটি বই লিখতে গিয়ে বললেন যে ভারতের ব্যবস্থাটা অনেক বেশি রক্ষণশীল, ইউরোপের ক্ষেত্রে বলেননি। এইবার একজন মার্ক্সবাদী সে সামন্ততন্ত্রের কি বলবো, মানে ক্লাসিক্যাল ডেফিনিশন দিয়ে ইউরোপের সামন্ততন্ত্রকেও ব্যাখ্যা করলো, ভারতের সামন্ততন্ত্রকেও ব্যাখ্যা করলো। সে কি মার্ক্স অনুসারী হলো? আসলে হলো না। তাহলে মার্ক্সকে বুঝতে হবে হচ্ছে চলমান বিজ্ঞানের প্রায়োগিক শর্তের উপর দাঁড়িয়ে। এই শর্তের উপর দাঁড়িয়ে যদি আমরা মার্ক্সকে বোঝার চেষ্টা করি, তাহলে ওই যে মার্ক্স ভারত সম্পর্কে যে ওইটুকু কথা বলেছিলেন, সেখান থেকে ভারতকে দেখতে গেলে পরে এই যে রক্ষণশীল, এই রক্ষণশীলতাটা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে মিশল কিভাবে? ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে এটার মিশ্রণ কিন্তু প্রায় 6000 বছর আগে থেকে ঘটেছে। আর্যরা দেশে আসার অনেক আগে থেকে ঘটেছে। যে আফ্রিকানরা আফ্রিকা মহাদেশ থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তার ভিতর ভারতে যে অংশটা এসেছিল তার বেশিটা হচ্ছে সাঁওতাল, কোল, মুন্ডা। এদের ভিতর কোলদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাই ভারতে সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল। অনেক পরে প্রোটো অস্ট্রোলয়েড, অস্ট্রোলয়েড, এটসেট্রা এটসেট্রা, যাই হোক আমি তার মধ্যে ঢুকছি না, অনেক বড় হয়ে যাবে সাবজেক্টটা। ফলে এখান থেকে দাঁড়িয়ে আমাদের দেশে বেদ তৈরি হলো, আমাদের দেশে রামায়ণ লেখা হলো, আমাদের দেশে মহাভারত লেখা হলো, কিন্তু আমাদের দেশে ইতিহাস লেখা হলো না। ডাজ ইট মিন আমাদের দেশে কোনো ইতিহাস নেই? কখনো না। আসলে আমাদের দেশের মানুষের ইতিহাস বোধটা ছিল না, ইতিহাস লিখে রাখার প্রয়োজনীয়তাটা তারা অনুভব করেনি। ওটা সামগ্রিকভাবে একটা সরকারি প্রজেক্ট, রাজাদের প্রজেক্ট, তা হয়ে ওঠেনি। কিন্তু কেউ কেউ তো করেছে। কলহমের রাজতরঙ্গিনী তো ইতিহাসেরই অংশ, আবুল ফজলের আইনি আলবনী তো ইতিহাসেরই অংশ, কিন্তু এটা কোনো ধারাবাহিকতা ছিল না। সব সময়টাকে এর মধ্যে দিয়ে ধরা হয়েছে তা না। প্র্যাকটিক্যালি এদেশে ইতিহাস লেখাটা শুরু করলো ইংরেজরা এসে। প্রথমে প্রাচ্যবাদী, ওরিয়েন্টালিস্ট, ম্যাক্স মুলার, অমুক তমুক, তারপর কি বলে, কি নাম রে, দেখলে না, নামটা মনে পড়ছে না, যাই হোক, যারা এসে বলল যে আদিম যুগটা খারাপ ছিল, মুসলমান যুগে অনেক উন্নতি হয়েছিল, আর ব্রিটিশ যুগে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। এই যে এসে তারপর একটা তার মধ্যে দিয়ে একটা নতুন ইতিহাসের ধারা, ব্রিটিশরা এসে যেটা তৈরি করলো, হিন্দু যুগ, মুসলমান যুগ, ব্রিটিশ যুগ। আচ্ছা, বাকি দুটো যদি রাজার ধর্ম অনুযায়ী হয়, হিন্দু যুগ, মুসলিম যুগ, তাহলে ব্রিটিশ যুগটা রাজার ধর্ম অনুযায়ী খ্রিস্টান যুগ হলো না কেন? হয়নি তো। এই যে ইতিহাসটার ভেতরে প্রথমেই একটা বিকৃতি ঢুকিয়ে দেওয়া হলো, হিন্দু, মুসলমান, ব্রিটিশ, নট হিন্দু, মুসলমান, খ্রিস্টান। ফলে আমাদের এই ইতিহাস গবেষণাটা
এবং যেহেতু অর্থনীতিটা ইতিহাস বহির্ভূত কোনো বিষয় না, মার্ক্সের চর্চাটা সেখানে, সেই ভারতবর্ষের অর্থনীতির পরিবর্তন এবং বিকাশ সম্ভাবনাগুলোকে সূত্রবদ্ধ করবার কাজ মানবেন্দ্রনাথ রায়, পরে কিছুটা ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, তারপরে হাল আমলের সুশোভন সরকার, ইরফান হাবিব, বিপান চন্দ্র এটসেট্রা এটসেট্রা হতে 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 এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে ভারতবর্ষের এই মুহূর্তে অতীতের গবেষণা থেকে শুরু করে আধুনিক গবেষণা বলছে ভারতবর্ষের শ্রেণী সংগ্রামটা আসলে নিহিত ছিল হচ্ছে ভারতবর্ষের যে কাস্ট সিস্টেম, বর্ণবাদী ব্যবস্থা, ব্রাহ্মণ্যবাদী আধিপত্য, তার মধ্যেই ভারতবর্ষের শ্রেণী সংগ্রামকে খুঁজতে হতো। বাট আনফরচুনেট ট্রুথ ইজ দিস, যে এটার মধ্যে ভারতবর্ষের শ্রেণী সংগ্রামকে খুঁজবার কাজ এদেশের কমিউনিস্টরা খুব বেশি করেনি। এই চর্চা কম হওয়ার কারণেই ভারতবর্ষের মতো এইরকম একটা বৈচিত্র্যময় দেশের সব জায়গায় কমিউনিস্ট ইন্টারভেনটা সমপরিমাণে হয়নি। এখন এইখান থেকে তুমি যদি মার্ক্সবাদকে ব্যর্থ বলো, তাহলে পরে সে তার প্রথম ভুলটা হয়ে যাবে হচ্ছে এইটা, মার্ক্স তো সমাজ পরিবর্তনের পথ দেখিয়েছিলেন। সমাজ তো পরিবর্তিত হচ্ছে, সমাজ কি পরিবর্তিত হচ্ছে না? সমাজ তো পরিবর্তিত হচ্ছে। সমাজ কি স্থিতাবস্থায় আছে? সমস্ত স্থিতাবস্থায় নেই। এইবার এই সমাজ পরিবর্তনটাকে মার্ক্স যে অভিমুখে চালিত করতে চেয়েছেন, সেটা যেমন কমিউনিস্টদের কার্যকর করার কথা, তেমন কে কথা বললো যে কমিউনিস্টরা যা করবে তার পাল্টা বুর্জুয়ারা বা প্রতিক্রিয়াশীলরা বা সাম্রাজ্যবাদ বা পুঁজিবাদ, মার্ক্সের ভাষায় ক্যাপিটালিজম, তারা তার কাউন্টারটা করবার কাজটা বন্ধ করে দেবে? এ কোন মার্ক্সবাদ যে আমি মার্ক্সবাদী পদ্ধতিতে হতে হতে থাকবো আর ক্যাপিটালিজম, ইম্পেরিয়ালিজম আমাকে আটকাতে আটকাতে বা নিজেকে বদলাতে বদলাতে যাবে না? প্রশ্নটা হচ্ছে, ওরা যত সাকসেসফুলি নিজেদের বদলাতে পেরেছে, কমিউনিস্টরা তত সাকসেসফুলি নিজেদের আধুনিক করতে পারেনি। অ্যাজ এ রেজাল্ট সোভিয়েতের সমাজতন্ত্র বিপর্যস্ত হয়েছে। অ্যাজ এ রেজাল্ট চীনকেও আজকে পুঁজির অ্যাকুমুলেশন এইভাবে করতে হচ্ছে যাতে সে তার দেশের সমাজতন্ত্রকে বাঁচিয়ে রেখে গোটা পৃথিবীতে হস্তক্ষেপ করবার মতো শক্তি অর্জন করতে পারে। ফলে মার্ক্সের দেখানো সমাজতন্ত্রের পথ, জার্মানি আর ইংল্যান্ডে বিপ্লব হবে বলে মার্ক্স ভেবেছিলেন, সেটা তো হয়নি। তার মানে কি মার্ক্স ভুল? এর মানে মার্ক্স ভুল না, এর মানে হচ্ছে মার্ক্সের কথাকে সঠিকভাবে প্রয়োগে লেনিনের সাফল্য। এটা মার্ক্সের ভ্রান্তি প্রমাণ করে না, এটা লেনিনের সাফল্য প্রমাণ করে। আমরা ভারতবর্ষে সে সাফল্য অর্জন করতে পারছি না। যেদিন পারবো সেদিন সবাই বলবে যে আমরাও সফল। তন্ময়দা, আমরা তো এই কমিউনিজম বা কমিউনিস্ট, মার্ক্সবাদ এই নিয়ে কথা বলছি, তো এই কমিউনিজম বা এরা কি কোনোভাবে ভারতীয় যে সংস্কৃতি তার সাথে একভাবে মিলিত হতে পেরেছে? কি মনে হয় আপনার? আমায় জিজ্ঞেস করলে বলবো, এমন অনেক বিষয় ভারতীয় সংস্কৃতির মধ্যে, সভ্যতার মধ্যে ছিল যাকে কমিউনিস্টরা ভারত থেকেই দিতে পারতো, কিন্তু বাইরে থেকে নিয়েছে। ধরো, আমার নিজের জীবনের দুটো অভিজ্ঞতা বলবো আমি। আমরা আমাদের ছোটবেলায় খুবই দারিদ্র্যের মধ্যে ছিলাম। যে বাড়িটায় তুমি বসে আছো, ওই বাড়িটা ছিল হচ্ছে মেঝেটা মাটির আর উপরটা টিনের। আমার ছোট বোন, আমরা 3 ভাই 2 বোন, আমার ছোট বোন জীবনে প্রথম প্রাইভেট টিউটরের কাছে পড়েছে। আমার দিদি এবং আমরা 3 ভাই কেউ জীবনে কোনোদিন প্রাইভেট টিউটরের কাছে পড়িনি। আমি পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিলাম, রামকৃষ্ণ মিশনের ফার্স্ট বয় ছিলাম। আমার সেজো মামা, সে সিপিএম এর পার্টি মেম্বার ছিল এবং টিউশনি করে খেত। আবার সেজো মামার কাছে আমি ইংরেজি করতাম। প্রত্যেক দিন রাত্রির 8টার সময় সেজো মামা টিউশনি করে বাড়িতে ফিরত। সেই আমলে রাত 8টা মানে এখন থেকে 45-46 বছর আগে রাত 8টা মানে গভীর রাত। এইসব অঞ্চলে তখন কারেন্ট ছিল না। এবং তারপরে আমি পড়তে বসতাম। আর আমার সেজো মামা, তার পার্টিতে থাকার শর্ত ছিল হচ্ছে পার্টির লোকরা তার বাড়িতে কাগজ দিয়ে দিত। সে খুব ভালো পোস্টাল লিখত। আগে তো বেশিরভাগ পোস্টার কাগজে লেখা হতো। সেই হাতে করে কাগজে পোস্টার লিখত। 20টা করে পোস্টার প্রত্যেক দিন তাকে লিখে দিতে হতো। তিনি আমাকে পড়তে দিয়ে পোস্টার লিখতেন। আমি পড়ছি, তিনি শুনছেন আর পোস্টারও লিখছেন।
তা একদম আমি এরকম খাটে বসে, তখন তার সোফা টোফা ছিল না, খাটে বসে পড়তে পড়তে দেখছি সে জমা মেঝে বসে লিখছে, চেঞ্জ ইজ দ্য অনলি আনচেঞ্জেবল ফিচার অফ দিস চেঞ্জিং ইউনিভার্স। উৎসাহের বয়স সেটা, 11-12 বছর বয়স। আমি প্রত্যেকটা ইংরেজি শব্দের বাংলা করছি, চেঞ্জ ইজ দ্য অনলি আনচেঞ্জেবল, সবগুলো করতে করতে ফিচারটা আমি বাংলা পাচ্ছি না ওই বয়সে। সে আমাকে জিজ্ঞেস করলো, সে ফিচার মানে কি? কে দিয়ে দেখছিস আরো পর বললেন। আমি বাড়িতে এসে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বুঝিয়ে দিল। তখন কথাটা খুব ভালো লেগেছিল। পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল জগতের একমাত্র অপরিবর্তনীয় শক্তি, সত্য, কার্ল মার্কস। এবার পরে যখন আরো পড়াশোনা করলাম, তখন আমি ভাবলাম যে আচ্ছা, এই সহজ কথাটার জন্য আমাকে মার্কসের শরণাপন্ন হতে হলো কেন? মার্কসের অনেক আগে বুদ্ধ বলেছেন সর্বং ক্ষণিকং, সবই ক্ষণিকের জন্য, একই তো ক্ষণিক। তাহলে আমি এটার জন্য মার্কসের কাছে গেলাম কেন? আমি তো এটা বুদ্ধর থেকে জানতে পারতাম। এবার বুদ্ধর থেকে যদি সেইটা ভারতবর্ষের মানুষকে বলতাম, তাহলে মার্কসের থেকে জেনে ভারতবর্ষের মানুষকে বলার থেকে বেশি গ্রহণযোগ্য হতো না কম গ্রহণযোগ্য হতো? আমার ধারণা বেশি গ্রহণযোগ্য হতো। ঠিক একই রকম ভাবে আমি আমার জীবনের আর একটা অভিজ্ঞতার কথা বলি। জরুরি অবস্থার সময়, তখন আমি ক্লাস 11-এ পড়ি, রামকৃষ্ণ মিশনে। আমার দাদাদের বন্ধু ছিল, ছাত্র আন্দোলনের নেতা ছিল রাজ্য স্তরে। আমাদেরকে দক্ষিণেশ্বর পঞ্চবটির ওখানে ডাকলো কয়েকজনকে। গেলাম। আমাদের প্রত্যেকের হাতে একটা করে জর্জ টমসনের ধর্ম ও সমাজ বই ধরিয়ে দিল, বলে এই বইটা ভালো করে পড়বে, তারপর আবার তোমাদের ডাকবো। খুব আগ্রহ, একটা অত বড় নেতা একটা বই দিয়েছে সেই সময়। বাড়িতে এসে পড়লাম জর্জ টমসনের ধর্ম ও সমাজ, এই পড়ে তো চলে এলাম। এবার তারপরে বইটা খুব ভালো লেগেছিল আমার। বইটা প্রায় আমি এক সময় মুখস্থই করতাম, বিভিন্ন বক্তৃতায় মুখস্থর মতো বলেছি। এবার তারপরে একটা বয়সের সময় যখন আরো অনেক পড়াশোনা করলাম, তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি যদি জর্জ টমসনের ধর্ম সমাজ সেদিন আমায় না হাতে দিয়ে আমার হাতে যদি ভগৎ সিং এর কেন আমি নাস্তিক দিত, তাহলে কি আমি কম জানতাম? বোধ হয় না। তাহলে আমার দেশের ভেতরে যে উপাদানগুলো আছে, ধরো এই যে আমি স্লোগান দিই, দুনিয়ার সর্বমজুর এক হও। আচ্ছা, আমার উপনিষদ বলছে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই বিশ্বে সবাই অমৃতের সন্তান। দুনিয়ার মজদুর এক হওয়ার সঙ্গে কি ফারাক? ধরো এই যে আমরা বলি, যখন এই ধর্ম জাতপাতের বিভাজন এত বেশি, তখন আমরা বলি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তখন যদি গীতায় শ্রীকৃষ্ণ বলে বসুধৈব কুটুম্বকম, গোটা বসুধাই হচ্ছে তোমার আত্মীয়, তখন আমার মার্কস থেকে ধার করে বলার, এঙ্গেলস থেকে ধার করে বলার, জর্জ টমসন থেকে ধার করে বলার, তলস্তয় থেকে ধার করে বলার চাইতে বুদ্ধ থেকে ধার করে বলার, বেদ থেকে ধার করে বলার, মহাভারত থেকে ধার করে বলার, গীতা থেকে ধার করে বলার, এই দেশের সমাজ এবং সংস্কৃতিতে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারত? আমি নিজে ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দেশীয় চেতনার ভেতরে যে রত্নরাজি, যে মণিমাণিক্যগুলো রয়ে গেছে, এদেশের কমিউনিস্টরা সেইগুলোর উপযুক্ত ব্যবহার করতে হয় সক্ষম হয়নি, নয়, খারাপ লাগবে শুনতে কথাটা, অযোগ্য ছিল। আজ আপনি যেভাবে এই বিষয়টাকে তুলে ধরলেন, এটা তো মানে আপনাদের কোথাও পার্টির লাইন আপের একটু অন্যরকম হলো। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে আপনি এত স্পষ্ট তো এইভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন বিষয়টাকে। দেখো, পার্টির থেকে মার্ক্সবাদ বড়, পার্টির থেকে মার্ক্সবাদ বড়। আমি মার্ক্সবাদী বলেই তো আমি সিপিআইএম, আমি সিপিআইএম বলে আমি মার্ক্সবাদী না। পার্টির থেকে মার্ক্সবাদ বড়। মার্ক্সবাদকে আমি যেরকম ভাবে বুঝেছি, আমি তো সেরকম ভাবেই বলবো। মানে আমাদের ভারতবর্ষে যা যা আছে সেটাকে সামনে রেখে, যেমন আপনি বেদের কথা টানলেন, গীতার কথা টানলেন,
বুদ্ধের কথা টানলেন, এই সমস্তকে সামনে রেখেই কি আপনারা পারেন না 2026-এ আরো লড়াইটা লড়তে, বা না, না। সেইগুলোকে আরো সামনে এনে? পারি তো, কিন্তু পারতে হলে ধরো এই যে মার্ক্সবাদ দাঁড়িয়ে আছে কিসের উপর? ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। বাংলা কথা হচ্ছে বস্তুবাদ। মানে ঈশ্বর, পরমাত্মা, আত্মা, পুনর্জন্ম, পাপ পুণ্য, এগুলো সব ফালতু, এভরিথিং ইজ বস্তু। আমি তোমাকে মানলে তোমার শরীরে লাগবে, এটাই হচ্ছে বস্তু। আমি তোমাকে আদর করলে তোমার ভালো লাগবে, এটাই হচ্ছে বস্তু। অর্থাৎ তোমার ভালো লাগার ফিলিং আর তোমার ব্যথা লাগার ফিলিং দুটোই নির্ভর করছে হচ্ছে বস্তুগতভাবে আমার হাত এবং বস্তুগতভাবে তোমার গালের উপরে। এই যে বস্তুগত অবস্থান দিয়ে সব নির্ধারিত হচ্ছে। কোনো ঈশ্বর এসে তোমার গালে আরাম দিতে পারবে না, আবার কোনো আত্মা এসে তোমাকে ব্যথাও দিতে পারবে না, তোমার গালে ব্যথাও দিতে পারবে না। এখন কথা হচ্ছে এই যে বস্তুবাদ, যে ধরো আমরা মরিস কমফোর্টের থেকে শিখি, এঙ্গেলসের থেকে শিখি, কেন আমাদের দেশে সাংখ্য দর্শনের থেকে শিখবো না কেন? আমাদের সাংখ্য দর্শন সেখান থেকে কেন শিখবো না? ধরো আমাদের দেশের বামপন্থীরা যা চর্চা করে এসেছে তাতে অ্যাজিব যেন চার্বাকরা প্রথম বস্তুবাদী। চার্বাকরা তো সপ্তম অষ্টম শতাব্দীর ব্যাপার। চার্বাকদের অনেক আগে থেকে। সাংখ্য দর্শন তো বৈদিক যুগের প্রথম কালের রচনা, সেখানে বস্তুবাদ বিল্ড হচ্ছে। আমি যে বুদ্ধর কথাটা বললাম, সর্বমুখনী কবর চাইতে বড় বস্তুবাদ কি আছে? তুমি যদি জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈন গ্রন্থ পড়ো, অজস্র বস্তুবাদের উদাহরণ তুমি পাবে। একটি তামিল মহাকাব্য আছে, তার নাম মণি মেখলাই। ওটাকে কেন্দ্র করে আমার একটা লেখা আছে, এই গত বছরই শারদ দেশি দৈশী পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই মণি মেখলাই এর কাহিনী গোটাটাই বস্তুবাদের ব্যাখ্যা। ফলে যে বস্তুবাদকে আমি এসে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপ থেকে শিখছি, সেই বস্তুবাদ তো আমাদের এখানে 4000 বছর আগে, 3500 বছর আগে, 2500 বছর আগে চর্চিত হয়েছে। কিন্তু ব্রাহ্মণ্যবাদ এসে সেই বস্তুবাদের চর্চাকে বন্ধ করে দিয়েছে। যার জন্য তুমি দেখবে চার্বাকপন্থীদের এত কথা শোনা যায়, কিন্তু চার্বাকদের কোনো লেখা পাওয়া যায় না। তার মানে চার্বাকরা কিছু লেখেনি? অবশ্যই লিখেছিল, নাহলে এত কথা পেলাম কি করে? তাহলে এই লেখাগুলো গেল কোথায়? এই লেখাগুলোকে ব্রাহ্মণ্যবাদীরা এই লেখাগুলোকে সব নিকেশ করে দিয়েছে, হাপিস করে দিয়েছে। হয়তো আগুনে পুড়িয়ে দিয়েছে, হয়তো নদীতে ভাসিয়ে দিয়েছে, কিন্তু ছিল তো। পরে সেই ব্রাহ্মণ্যবাদীরা তার যে অংশগুলো কাউন্টারেবল, সেই অংশগুলোকে তুলে তুলে কাউন্টার করার সময় তাদের লেখা থেকে আমরা জেনেছি চার্বাকটা কি বলেছিল। চার্বাক শব্দের অর্থ কি? চার্বাক কোনো একটা ব্যক্তি না, চার্বাক কোনো মুনি না। চার্বাক মানে হচ্ছে চারুবাক। চারুবাক যারা বলতো, সুন্দর কথা যারা বলতো, শুদ্ধ বাক যারা ব্যবহার করতো, দোজ আর চার্বাক। এখন আমাদের দেশের কমিউনিস্টরা, বামপন্থীদের সিংহমহল জানে চার্বাক থেকেই আমাদের এখানে বস্তুবাদের বিকাশ। নট অ্যাট অল। চার্বাকদের অনেক আগে থেকে, সাংখ্য দর্শন থেকে, বুদ্ধ থেকে, মহাবীর জৈন থেকে আমাদের দেশে বস্তুবাদ নানান ধারায় বিকশিত হয়েছে, নানান ধারায় বিকশিত হয়েছে। এই যে গঙ্গাসাগর স্নান হলো, এই যে কদিন আগেই হলো, সব তো ওই কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দিল। কটা লোক জানে বলতো এই কপিল মুনি নিজে কোনোদিন ঈশ্বরে বিশ্বাস করতো না? যে কপিল মুনিকে ঈশ্বর বানিয়ে পুজো দিয়ে এলো, কটা লোক জানতো? এই কপিল মুনির বিখ্যাত কথা হচ্ছে ঈশ্বর অসিদ্ধ, কারণ তার কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় নাই। এইসব বলবার জন্য কপিল মুনিকে নির্বাসন দেওয়া হয়েছিল। যোগী আদিত্যনাথের মতো ও গোরক্ষনাথ মন্দিরের একজন প্রধান ছিল। সেখান থেকে এইসব মতের জন্য কপিল মুনিকে নির্বাসন দেওয়া হয়েছিল। ওই সাগরের ওই জায়গায়, তখন তো সব সাগর মেলা ফেলা ছিল না, ওই জায়গায় একটা ঝুপড়ি বানিয়ে সেখানেও থাকতো।
এইবার যা হয় আমাদের দেশে, ওইরকম একটা ঝুপড়ির ভিতরে একটা ওই রকম দাঁড়িয়ে লোকজন থাকলে পরে সে একটা সাধু হয়ে যায়, বাবা হয়ে যায়, উপাসনা করতে করতে তিনি একটা figure। সেই হিসাবে ওর কিছু শিষ্যও কিন্তু তাদের এগুলোই শিখিয়েছে, ঈশ্বর নেই, কিন্তু ও মরে যাওয়ার পরে ওই দেবতা হয়ে গেল। তন্ময়দা, এই বস্তুবাদের বস্তুকে যদি রাখা যায় তাহলে কি ভাববাদের যে ভাবনা সেটাকে কি আলাদা করা যায়, কি মনে হয় আপনার? রবীন্দ্রনাথ বলেছিলেন সখী ভাবনা তাহারে বলে। লাইনটা রবীন্দ্রনাথের, বিষয়টা তো সর্বজনীন। আসলে এই যে ভাবনা, এই ভাবনাটা আসে কিভাবে? মার্ক্সবাদীরা বলে যে ভাবনাটার জন্ম দিচ্ছে বস্তু। কিরকম ভাবে? ধরো আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে যে পৃথিবীর সবচাইতে প্রাচীন গুহাচিত্রের অন্যতম হচ্ছে আলতামিরার গুহার চিত্রগুলো। তুমি যদি কখনো আলতামিরা গুহা দেখতে যাও, যা এখন সহজেই যাওয়া যায়, তাহলে তুমি আশ্চর্য হয়ে দেখবে যে আলতামিরার গুহায় আলো প্রবেশের কোনো জায়গা নেই, দিনের বেলাতেও নেই, সবসময় অন্ধকার। তাহলে সেই অন্ধকারের ভেতরে গুহাচিত্রগুলো আঁকা হলো কিভাবে? আঁকার সময় কিন্তু তুলি ব্যবহার হয়নি। তাহলে কি হয়েছে? রং ছেটানো হয়েছে। এই রংগুলো কি দিয়ে তৈরি? সাধারণভাবে ফুল দিয়ে, সাধারণভাবে অন্য কোনো প্রাকৃতিক উপাদান দিয়ে। তাহলে এমন এমন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে যে প্রাকৃতিক উপাদানগুলোকে দেওয়ালে ছুঁড়লে পরে সেখান থেকে একটা আলো ঠিকরে পড়বে। এই যে আলোটা ঠিকরে পড়ছে, এইটা মানুষের মগজ মানুষকে জানিয়েছিল বলেই সে সেটা আলতামিরার অন্ধকার গুহায় ছুঁড়েছিল, নাহলে তো ছুটতো না। এবার তার ভেতর দিয়ে বিভিন্ন গুহাচিত্র নির্মিত হয়েছে, আজকে তার নানান গবেষণা হচ্ছে। এখন এই যে ভাবনাটা এলো কিভাবে? এই ভাবনাটা এলো কিন্তু ওই ফুল নামক বস্তুটাকে দেখে। ওই ফুল বস্তুটাকে গুঁড়ো করে বা যাই হোক রোদে শুকিয়ে বা অন্য যেভাবে হোক, সে আমলে মানুষ কিভাবে করেছিল তাই বলতে পারবো না, বা আগুনে পুড়িয়ে বা ইন এনি ফর্ম, যে কোনো ফর্মে হোক না কেন, সেই বস্তুটাকে প্রয়োগ করার জন্য ভাবনাটা এসেছিল। বস্তুটা না থাকলে কি ভাবনাটা আসতো না? তাহলে ভাবনার জন্ম আসলে বস্তু থেকে। বস্তু না থাকলে ভাবনার জন্ম আসে না। পাখি ডানা মেলে আকাশে উড়ে গেল, এইটা ভাবনার জন্ম দিল যে তাহলে আকাশে উড়ে যাওয়া সম্ভব। সেই আকাশে উড়ে যাওয়া সম্ভবের ভাবনা বিকশিত হতে হতে আজকে মিসাইল পর্যন্ত চলে গেল, এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার সব পেরিয়ে। তাহলে এই পাখির নামের বস্তুটা, এই বস্তুটা হচ্ছে ওড়া নামের ভাবনাটার জন্ম দিল, এবং সেই ওড়া নামের ভাবনাটা সেইটা প্রয়োগ বিজ্ঞানে এসে এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার, মিসাইল তৈরি হলো। তাহলে ভাবনা, এটার জন্ম হচ্ছে কিন্তু বস্তুগত উপাদান থেকে। এবার ভাববাদ আসলে কি? ভাবনা আর ভাববাদ কখনোই এক নয়। ভাববাদ হচ্ছে এমন একটা অতীন্দ্রিয় কল্পনা তোমায় করতে হবে, যে অতীন্দ্রিয় কল্পনায় কেউ একটা থাকবে যে এই সবকিছুর নিয়ন্ত্রক। তুমি পৃথিবীর যে কোনো সভ্যতা যদি চর্চা করো, সে আমাদের সিন্ধু সভ্যতা হতে পারে, চীনের ওয়াংহো সভ্যতা হতে পারে, ইনকা, আজটেক, মিশরের নীলনদের সভ্যতা হতে পারে, সুমেরু সভ্যতা হতে পারে, সমস্ত সভ্যতায় তুমি দেখবে একেবারে প্রথম দেবদেবী হিসেবে মানুষ কাকে কাকে বেছে নিচ্ছে। অগ্নি, বরুণ মানে জল, পবন মানে হাওয়া, ধরিত্রী মানে মাটি, আর বৃক্ষ মানে গাছ। পৃথিবীর সব ধর্মের না, তখন তো ধর্ম আসেনি, মানুষের প্রথম উপাসনা, মানুষের প্রথম প্রার্থনা, মানুষের প্রথম পুজো পাচ্ছে হচ্ছে এরা। এইসব এইবার এই যে নেচারগুলো, এই নেচারগুলোকে কে চালাচ্ছে? মানুষের সভ্যতার ইতিহাস হচ্ছে ভালো থাকবার ইচ্ছার ইতিহাস।
এই ইচ্ছাকে বাস্তবায়িত করবার জন্য ভালো থাকবার চেষ্টার ইতিহাস। প্রথম তার ভিতর ইচ্ছেটা তৈরি হতে হবে, যেটা ভাবনা। 10,000 বছর আগে মানুষ কাঁচা মাংস খেত, বাঘও কাঁচা মাংস খেত। বাঘের মগজ বাঘকে কোনোদিন বলেনি মাংসটা পুড়িয়ে খেলে টেস্টি হবে। মানুষের মগজ মানুষকে বলেছে। কেন বলেছে? কারণ জঙ্গলে যখন দাবানলে আগুন লেগেছে, যে পশু সেই আগুনের হাত থেকে পালাতে পারেনি, ওই আগুনে পুড়ে গেছে। মানুষ সেই আগুন নিভে যাওয়ার পরে সেই দাবানলে দগ্ধ হওয়া বনের ভিতর প্রবেশ করে সেই পশুর ঝলসানো মাংস পেয়েছে। সেই মাংস সে খেয়েছে, তার জিভে অন্য রকমের স্বাদ লেগেছে। তার মগজ তাকে বলেছে, যদি আমি আগুন জ্বালাতে পারতাম তাহলে সবসময় আমি এরকম সুস্বাদু মাংস খেতে পারতাম। এইবার মানুষ আগুন জ্বালানোর চেষ্টা করেছে। কত হাজার বছর লেগেছে কেউ জানে না। যেহেতু দাবানলের আগুন হয়েছে, মানুষ প্রথমে গাছের ডালে ঘষেছে, তারপরে পাথরে পাথরে ঘষেছে, এটা ঘষেছে সেটা ঘষেছে। ঘষতে ঘষতে এক সময় সেই আশ্চর্য চকমকি পাথর মানুষের হাতে এসেছে, যা ঘষার মধ্যে দিয়ে আগুন জ্বলেছে। মানুষ আগুন জ্বালানো শিখেছে। এই আগুন জ্বালানোটা হচ্ছে সভ্যতার ইতিহাসের সবচাইতে বড় পরিবর্তনের কারণ। পৃথিবীতে সভ্যতার ইতিহাস যতগুলো পরিবর্তন দেখেছে, তার ভিতর সবচাইতে বড় পরিবর্তন সংঘটিত হয়েছে আগুন না জ্বালাতে পারা মানুষ আর আগুন জ্বালাতে পারা মানুষ, এই রূপান্তরের মধ্য দিয়ে। এই যে মানুষ আগুন জ্বালাতে পারলো, তাহলে এই ভাবনাটা কোথায় ছিল? ছিল কিন্তু এই দাবানলের আগুনে পুড়ে যাওয়া মানুষের স্বাদের মধ্যে। তার থেকে কিন্তু ভাবনাটার জন্য। আর ভাববার হচ্ছে এই আগুনটাকে কেউ একটা নিয়ন্ত্রণ করছে। সেই কেউ একটাটা কি? সেই কেউ একটাটা কি ব্রহ্মা? সেই আর কেউ একটাটা কি গড? সেই কেউ একটাটা কি আল্লাহ? সেই কেউ একটা কি জিব্রাইল? সেই কেউ একটাটা কি আব্রাহাম? এইরকম অজস্র কেউ একটা এক একটা সংস্কৃতির ভেতর দিয়ে তার বিকাশমানতার জায়মানতার পর্যায়ে এক একটা নাম এসেছে। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা তো নেচার, প্রকৃতি। এবার এই যে ভাববাদ, সে নেচারকে অস্বীকার করলো। সে গিয়ে এর পেছনে একটা অস্তিত্ব খুঁজতে চাইল। এই অলৌকিকতার সন্ধান, এটা হচ্ছে ভাববাদের জন্মের কারণ। ভাববাদ জন্মাচ্ছে প্রথম ভয় থেকে, তারপর ভক্তি থেকে। আমি আগুনকে ভয় পাচ্ছি, তার থেকে আমি আগুনকে ভক্তি করা শুরু করলাম। তার থেকে আমি আগুনের ভজনা করা শুরু করলাম। তার থেকে আগুন আমার ভগবান হলো। তার থেকে আগুনের দেবতা আমার ভাববাদী মূল্যায়ন হলো। ফলে ভাববাদ হচ্ছে এটা, আর বস্তুবাদ হচ্ছে আগুনটা সত্য, আগুনটা নেচার তৈরি। এই নেচার কেন কিভাবে আগুন তৈরি করেছে আজকে বিজ্ঞানের যুগে সবাই জানে, কিন্তু 5,000 বছর আগে তো জানতো না, 10,000 বছর আগে তো জানতো না। বাট আগুন তো জ্বলত, সেই আগুনে তো কেউ পুড়তো, বৃষ্টি তো হতো, সেই বৃষ্টি তো কখনো বন্যার চেহারা নিত, সেই বন্যায় তো কেউ ভাসতো। আবার সাহারার মরুভূমিতে সেই বৃষ্টি এলে শরীর আরাম পেত, সাইবেরিয়ার বরফে সেই বৃষ্টি এলে শরীর কষ্ট পেত। একটাই বৃষ্টি আমায় আরাম দেয়, একটাই বৃষ্টি আমায় কষ্ট দেয়। তাহলে সেই বৃষ্টিটাকে, তাহলে পবন নামে একটা দেবতা জন্মাক, বরুণ নামে একটা দেবতা জন্মাক, অগ্নি নামে একটা দেবতা জন্মাক, এইটা ভাববাদ। সেই দেবতার আরাধনা করো, আরাধনার জন্য একটা মাধ্যম প্রয়োজন, পুরোহিত নামে একটা মাধ্যম জন্মাক। কোথায়? আমাদের বেদের যুগে তো কোনো পুরোহিত ছিল না। পুরোহিত তো এলো মনুর পর থেকে, মনুর আগে তো পুরোহিত নেই। এই যে সমাজে নির্দিষ্ট কিছু মানুষকে অন্য মানুষের মাথায় হাত বুলিয়ে তার অন্য সংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সেটা তো একটা সিস্টেম, একটা ব্যবস্থা। প্রচলিত শোষণ ব্যবস্থাকে ধরে রাখার একটা মাধ্যম।
ভাববাদটাই প্রচলিত শোষণ ব্যবস্থাকে ধরে রাখার একটা মাধ্যম, আর বস্তুবাদ প্রচলিত ব্যবস্থাকে ভেঙে অগ্রসর হওয়ার পথ খুঁজবার একটা অনুসন্ধান। অসংখ্য ধন্যবাদ তন্ময়দা। আমরা ভাববাদ বস্তুবাদ আমরা বুঝলাম এবং দর্শক বন্ধুদের কাছে অনেকটাই পরিষ্কার যে ভাববাদ ঠিক কি এবং বস্তুবাদ ঠিক কি। আমরা এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসবো, আরও আলোচনা এগোবে, বিভিন্ন আরও বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাব, মানুষকে জানাবো, এবং সত্যের সাথে সততার পথে সব সময় বাংলা নিউজ গ্রাম আপনাদের সঙ্গে থাকবে। নমস্কার।